ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আরাফার ময়দানে সমবেত প্রায় 20 লাখ হাজি বিচার দিনের জন্য প্রস্তুতি নিতে গোটা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান মসজিদে নববীর প্রধান খতিব আল হুজাইফি। ঈদ যাত্রায় বাস, রেল, লঞ্চে ঘরমুখ মানুষের ভিড়। ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। বৈরী আবহাওয়ায় ফেরি চলাচল ব্যাহত। রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতার সংখ্যা কম। কোরবানির বর্জ্য 12 ঘণ্টার আগে অপসারণের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের। ঈদ উল আজহা ঘিরে দেশব্যাপী ব্যাপক চাঁদাবাজি হচ্ছে, অভিযোগ এনসিপির। প্রধানমন্ত্রীকে ট্রাক চালিয়ে মহাসড়কগুলো ঘুরে দেখার আহ্বান। ঈদকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো হুমকি নেই জানালেন র্যাব মহাপরিচালক। সমন্বিতভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বিঘ্নে উৎসব উদযাপন করবে দেশবাসী। এবং জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক সন্ত্রাস, চাঁদাবাজি সহ অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মহান আল্লাহকে ভয় করে বিচার দিনের জন্য প্রস্তুতি নিতে গোটা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানালেন মসজিদে নববীর প্রধান খতিব শেখ আলী বিন আব্দুল রহমান আল হুজাইফি। মঙ্গলবার আরাফাত দিবসে মসজিদে নামিরা থেকে হজের খুতবায় আল্লাহর একাত্মবাদে গুরুত্ব দেন তিনি। বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। এদিন আরাফার ময়দানে জোহর ও আসর নামাজ একত্রে আদায় করেন হাজিরা। স্থানীয় সময় সূর্যাস্তের পর রওনা দেবেন মুজদালিফার পথে। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। আরাফাত দিবস হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই তো স্থানীয় সময় মঙ্গলবার সকালে তাবুর শহর মিনা থেকে যে যেভাবে পেরেছেন আরাফার ময়দানে হাজির হয়েছেন। প্রচণ্ড গরমের মাঝেও মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় লক্ষ লক্ষ হাজির আকুল আবেদন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাই তো মসজিদে নামিরা থেকে হজের খুতবার শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করলেন মসজিদে নববীর প্রধান খতিব শেখ আলী বিন আব্দুল রহমান আল হুজাইফি। বললেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, মানুষকে তার কাছেই ফিরে যেতে হবে। ومن تقوى الله الاستعداد ليوم القيامة بفعل الطاعات। সেজন্য আল্লাহকে ভয় করে বিচার দিনের জন্য প্রস্তুতি নিতে গোটা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানালেন আল হুজাইফি। وكيف يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه। বললেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। মুসলমানদের মাঝে বিভাজন সবচেয়ে বড় ক্ষতির কারণ বলে উল্লেখ করেন শেখ হুজাইফি। জানান, পার্থিব লোভ লালসা ত্যাগ করে পাপের পথ ছেড়ে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। مع التوصية بالخوف من الله تعالى قال عز وجل ولمن خاف مقام ربه جنتان। তাছাড়া হজে এসে কোনো ধরনের রাজনৈতিক স্লোগান না দেওয়ারও আহ্বান জানান খতিব। إن الله لا يحب كل خوان كفور। এদিন আরাফার ময়দানে জোহর ও আসর নামাজ একত্রে আদায় করেন হাজিরা। স্থানীয় সময় সূর্যাস্তের পর রওনা দিবেন মুজদালিফার পথে। মুসলিম উম্মার এই সম্মেলনে সবার মুখে একই কথা বা তালবিয়া ধ্বনিত হচ্ছে, যার প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে বিশ্বজুড়েই।
আদিব মোহাম্মদ, ATN বাংলা। এদিকে বাংলাদেশ থেকে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্য সহ 11টি দেশের রাষ্ট্রপ্রধান সহ 17 লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান আরাফাত ময়দানে অবস্থানের মাধ্যমে হজ পালন করছেন। ওদিকে মক্কায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে 3 বাংলাদেশি সহ গ্রেফতার হয়েছে অনেকে। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ক্লান্তিহীন পথ চলা, বাহ্যিক জীবনের বিলাসিতা পেছনে ফেলে দুটো সাদা কাপড়ে আবৃত হজ যাত্রীরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভে সমবেত হয়েছেন আরাফাত ময়দানে, যেখানে প্রায় 1400 বছর আগে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবছর হজের ব্যবস্থা খুবই সুন্দর এবং সৌন্দর্যযুক্ত আমরা আসতে পারছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। অনেক কষ্ট করে এখানে আরাফাত ময়দানে আসছি এবং দেখলাম, অনেক ভালো লাগলো। আল্লাহ পাক কবুল করতেন। সারা রাত মিনায় অবস্থানের পর মঙ্গলবার বিকেলে মুসল্লিরা রওনা দেন আরাফাতের উদ্দেশ্যে। বাংলাদেশ থেকে সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্য সহ 11টি দেশের রাষ্ট্রপ্রধান এবং 17 লাখের বেশি মানুষ হজে অংশ নিয়েছেন। এর আগে ধর্মমন্ত্রী কাজী শাহ মুয়াজ্জেম হোসেন কায়কোবাদ ও বাংলাদেশের শীর্ষ আলেম ওলামাদের নিয়ে হজযাত্রীদের হজের বিষয়বস্তু ও করণীয় সম্পর্কে জানান। যে সমস্ত মুসলমান ভাইয়েরা আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন হজের উদ্দেশ্যে, আল্লাহ যেন সবার হজকে কবুল করে নেন। এদিকে অনুমতিবিহীন হজ পালনে আরাফাত ময়দানে প্রবেশের চেষ্টা করায় 3 জন বাংলাদেশি সহ 65 জনকে গ্রেফতার করেছে সৌদি সরকার। অবৈধ প্রবেশকারীদের সহায়তা, পরিবহন জাল অনুমতিপত্র তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও 3 শতাধিক। আশিকুর রহমান, ATN বাংলা। ঈদকে সামনে রেখে সড়ক ও রেলপথে ঢাকা ছাড়ছেন নারীর টানে বাড়ি ফেরা মানুষ। রাজধানীর বাস টার্মিনাল এবং রেল স্টেশনে যাত্রীর চাপ বেড়েছে। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময় ছেড়ে গেলেও উত্তরের কয়েকটি ট্রেনই ছেড়ে যায় দেরিতে। এদিকে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও রেলমন্ত্রী জানান, সড়কে কোনো দুর্বৃত্তায়ন প্রশ্রয় দেওয়া হবে না। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ঈদের ছুটির দ্বিতীয় দিনেও সড়ক, রেল ও নৌপথে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ট্রেনের ছাদে উঠেছেন। সকালে কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়ে যায়। নীলসাগর 6:15টায় ছাড়ার কথা থাকলেও যাত্রা করেছে 8টায়। প্রতি বছর ঈদ আসলে এই চিত্রটা দেখা যায়, তো এটা নিয়ে আসলে কর্তৃপক্ষের কোনো ভিজিবল কোনো স্টেপ দেখি না। প্ল্যাটফর্ম নাম্বার দিয়েছে এখন, তাহলে আমি কি আগে এসে কিবা কোন ট্রেনে বসে থাকবো? অনলাইন টিকিটের যেভাবে সিস্টেম দেখা যায় 1 মিনিটের মধ্যে সব টিকিট নাই হয়ে যায়। প্লাস ভিতরে দেখেন কি অবস্থা, এয়ারপোর্ট থেকে যাদের সিট আছে তারা উঠতে পারবে না। কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও বছরে একটা দিন ঈদে আনন্দ তো লাগবেই। বাবা মা ভাই বোন সবার সাথে একসাথে ঈদ করার জন্য আমরা গ্রামে যাচ্ছি। অপরদিকে যাত্রীদের ভিড় দেখা যায় রাজধানীর বাস টার্মিনালগুলোতে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। গাড়ি আছে, টিকিট আছে, সব আছে, বাড়তি টাকাটা নেওয়ার জন্য টিকিটটা দিচ্ছে না। বাড়তি টাকা দিয়েও তো টিকিট পাচ্ছি না। সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী। মানুষ যখন যে কোনো পরিবহনে উঠে যেতে চায়, হাইওয়ে পুলিশ বলেন, মনিটরিং বলেন, তখন অনেক সময় এভাবে নির্দিষ্টভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করে যে কোনো বারের চেয়ে খুব স্বস্তি, যানজট মুক্ত, নির্দিষ্ট ভাড়ায় মানুষ যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের অগ্রগতি। কিছু জায়গায় অনিয়ম হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সাজ্জাদ জাহান, ATN বাংলা, ঢাকা। দর্শক, সদরঘাটে ঘরমুখো মানুষের খোঁজ খবর নিচ্ছেন সহকর্মী তৌহিদ নিশান। যুক্ত হচ্ছে তার সাথে। নিশাদ, নৌপথে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? শারমিন, পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে মানুষ, এবং প্রতিবারের মতো এবারও বাস এবং ট্রেনের পাশাপাশি লঞ্চে বেশ যাত্রীদের চাপ লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই সাথে এখানকার যে লঞ্চগুলো রয়েছে, যেগুলো দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, এখানকার মূলত দক্ষিণাঞ্চলের বরিশাল এবং চাঁদপুরের উদ্দেশ্যে, ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে, প্রতিটি লঞ্চই একদম যাত্রী দিয়ে পরিপূর্ণ হয়েই তারপর ছেড়ে যাচ্ছে। এবং একের পর এক লঞ্চ এখান থেকে যে
যেগুলো ছেড়ে যাচ্ছে সেখানে যাত্রীদের যে সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে পরিবার পরিজনের সাথে ঈদে একটু কষ্ট করে হলেও এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তারা ঢাকা ছাড়ছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে প্রতিকূল আবহাওয়ার কারণে দুপুরে প্রচণ্ড বৃষ্টির কারণে দুপুর 12টার দিকে সাময়িকভাবে বন্ধ রাখা হয় অভ্যন্তরীণ এবং দূরপাল্লার লঞ্চ চলাচলগুলো। মূলত যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং এর জন্য প্রায় 2 থেকে আড়াই ঘন্টা বন্ধ থাকে সেই লঞ্চ চলাচল। তবে দুপুর 2:30টার দিকে বৃষ্টি কিছুটা কমে আসলে এবং আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার পর আবারও সেই সাময়িক বন্ধ লঞ্চ যাত্রা বন্ধ তুলে নেওয়া হয় এবং আবারও দুপুর 2:30টার দিকে লঞ্চ যাত্রা শুরু হয়। এবং তারপর থেকে এখন পর্যন্ত হয়তো আমার পেছনে দেখতেই পাচ্ছেন সদরঘাটে এই মুহূর্তে তিল ধারণের জায়গা পর্যন্ত নেই। এই পরিমাণ যাত্রী সদরঘাটে একের পর এক প্রবেশ করছেন এবং একের পর এক লঞ্চে তারা উঠছেন এবং তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাচ্ছেন পরিবারের সাথে ঈদ করার জন্য। তো শারমিন, এই ছিল সদরঘাট থেকে সবশেষ চিত্র। নিশান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সদরঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিশান। এদিকে ঢাকার শিল্পাঞ্চল, সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি হওয়ায় বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় কয়েক গুণ বেড়েছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 10 থেকে 15 কিলোমিটার এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও যানবাহনের চাপ থাকায় খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাক চালিয়ে মহাসড়কগুলো ঘুরে দেখার আহ্বান জানান তিনি। বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে সংগঠনের আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি দেশ চালাতে ব্যর্থ, 3 মাসে ভারসাম্য হারিয়ে ফেলেছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলা, চাঁদাবাজি, পুলিশের বিতর্কিত কর্মকাণ্ড, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি ও কিচেন ক্যাবিনেট সহ সাম্প্রতিক নানা ইস্যুতে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। এতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বর্তমানে আইনের শাসন নয়, রক্ষী বাহিনীর শাসন চলছে। সংস্কার, চাঁদাবাজি নিয়ে কথা বললেই হামলা হয়। আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, এই জন্য সরকার একটা রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের আঘাত করে যাচ্ছে। যদি মেরে ফেলেন এটাও আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আপনারা যদি সংস্কার বাস্তবায়ন না করেন আপনাদের সাথে আমরা কম্প্রোমাইজ করব না। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ঈদ যাত্রায় ভোগান্তি ও চাঁদাবাজি ব্যাপকভাবে বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ট্রাক চালাচ্ছেন, তো অনেকেই বলছে সোশ্যাল মিডিয়ায় যে তিনি যদি একবার ট্রাক চালিয়ে ঢাকা থেকে দিনাজপুর কিংবা ঢাকা থেকে অন্য কোনো জায়গায় যেতেন তাহলে কত টাকা চাঁদা দিতে হয়, তাহলে তিনি সেটা স্বচক্ষে দেখতে পারতেন আর কি। এ সময় অন্তর্বর্তী সরকারের কিচেন ক্যাবিনেট ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়েও কথা বলেন তিনি। এটা আমিও বলেছি যে কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। তো এখন তো আবার শুনছি যে কিচেন ক্যাবিনেটেও সব সিদ্ধান্ত হতো না, খলিল সাহেব একাই নাকি চুক্তি করে ফেলতেন। কালকে আমি একটা নিউজ দেখলাম যে ফাজুল কবির খান তিনি বলছেন চুক্তির বিষয়ে তিনিও জানেন না, আসিফ নজরুল স্যারও বলছেন তিনিও জানেন না। শুধু বাণিজ্য মন্ত্রী আর বর্তমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী তারা জানতেন, তারা করেছেন। তিনি বিএনপির সাথে সমঝোতা করে এই চুক্তি করার দায়টা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দেওয়ার জন্য তড়িঘড়ি করে নির্বাচনে 3 দিন আগে চুক্তিটা করলেন কিনা, এই প্রশ্নটা কিন্তু জনমনে। স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বিতর্কিত না করা এবং বিসিবিকে পারিবারিক ক্রিকেট বোর্ড না বানাতে বিএনপির প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। তারা আসলে দলীয়করণ করে নাই, তারা সত্যি কথাই বলেছিল, তারা পরিবারকরণ করেছে। তো তারা তো আর বলে না যে পরিবারকরণ করব না। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে সৃষ্টি করে ভোগান্তি। বৃষ্টিতে রাস্তাঘাট, কোথাও কোথাও পশুর হাটেও দেখা দেয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের কারণে এমন বৃষ্টি হচ্ছে যা 29 মে পর্যন্ত স্থায়ী হতে পারে। এই বৃষ্টিতে বজ্রপাতের শঙ্কা থাকায় আকাশে বিদ্যুতের ঝলকানি দেখলে অন্তত 30 মিনিট খোলা জায়গায় বের না হতে জনগণকে সতর্ক করেছে সংস্থাটি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জ্যৈষ্ঠের খরতাপের পর গেল কয়েকদিনের ঝুম বৃষ্টি প্রকৃতিতে নামিয়েছে কিছুটা স্বস্তির অনুভূতি। তবে বর্ষা মৌসুম শুরুর আগেই এমন বৃষ্টি নগর জুড়ে বাড়িয়েছে ভোগান্তি,
দুর্ভোগ। রাজধানীতে প্রায় 1 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় অলিগলি ও প্রধান কয়েকটি সড়ক। জলাবদ্ধতার শিকার হয় নগরীর আশপাশের পশুর হাটগুলো। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন স্থায়ী হতে পারে এই বৃষ্টিপাত। গত কয়েক বছরের তুলনায় এই বছর কিন্তু প্রি-মনসুনি বৃষ্টিপাত অনেকটাই বেশি হয়েছে। পশ্চিমা লঘুচাপটা স্ট্রং থাকে, তখন এরকম কালবৈশাখী ঝড়টা বেশি হয়ে থাকে। এইরকম বৃষ্টিপাত আরও আগামী 29 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 29 তারিখের পরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত অগ্রসর হয়েছে, সেটা আরও অগ্রসর হওয়ার কারণে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতটা বেড়ে যেতে পারে। তিনি আরও জানান, তীব্র গরমের পর হঠাৎ বর্ষণ ও বজ্রপাত আগাম বর্ষার ইঙ্গিত করে, তাই প্রয়োজন সতর্কতা। এই বৃষ্টিপাতের সাথে বজ্রপাত থাকে, যখন এই বৃষ্টিপাত শুরু হবে এবং বজ্রধ্বনি শুনবো, তখন যেন আমরা নিরাপদ স্থানে, অর্থাৎ আমাদের যে বসবাসের যে ঘর আছে সেখানে আমরা দ্রুত চলে যাই এবং পরবর্তী 30 মিনিট পর্যন্ত যদি কোনো শব্দ না শুনতে পাই তাহলে আমরা কাজে বের হতে পারব। মঙ্গলবার ঢাকায় 80 মিলিমিটার এবং সিলেটের শ্রীমঙ্গলে 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও এখনও কাঙ্ক্ষিত বেচাকেনা শুরু হয়নি। বৈরী আবহাওয়ার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে ক্রেতা সমাগম বাড়বে বলে আশা বিক্রেতাদের। এদিকে গাবতলী হাট পরিদর্শনে এসে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত 5% বেশি হাসিল নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। দুপুর 12টার দিকে রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে ছন্দপতন ঘটে পশুর হাটে। মাত্র 30 মিনিটের টানা বর্ষণে তলিয়ে যায় রাস্তাঘাট। শেষ সময়ে এসে এমন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে কিছুটা হতাশার ছাপ লক্ষ্য করা গেল খামারিদের মধ্যে। তারা বলেন, গতবারের তুলনায় এবার ক্রেতার চাপ কিছুটা কম। ছোট ও মাঝারি আকারের গরুর দিকে অনেকের নজর থাকলেও বড় গরু নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। দেশে মনে হয় কুরবানি কম দিয়েছে, মানুষের অভাব অনটক, হয়তো হাতের পয়সা নাই, এই কারণে। নাহলে যে গাবতলী হাটে যে গরু আছে 1 ঘন্টা লাগে না বেচতে। কেনার সময় দাম বেশি এবং ছাল গুঁড়ো যে পরিমাণ গরুর পিছনে খরচ করেছি তাতে আমাদের টাকা উঠছে না। তবে ক্রেতারা বলছেন, হতাশার সময় এখনো আসেনি। আগামী 2 দিনে সব গরু বিক্রি হয়ে যাওয়ার আশা করছেন তারা। ছোট গরুর চাহিদা বেশি, ছোট গরুর দামও বেশি, তো ছোট গরু বেচা বিক্রিও বেশি হচ্ছে এবং আপনার এই বড় গরুগুলা বেচা বিক্রি কম। অনেক বড় বড় গরু আছে মাঠে, সেগুলো বেচা কিনে হচ্ছে। ছোট গরুর দাম গতবারের চেয়ে আমার দেখার মতো এটা বেশি হচ্ছে। এদিকে গাবতলী পশুরহাট পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ও ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন। অতিরিক্ত বৃষ্টি হলে, সাময়িক কিছু অসুবিধা হলেও সিটি কর্পোরেশনের লোকজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। কোনো ধরনের চাঁদাবাজির জন্য সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। ঢাকার শহরে কোরবানির পশু রাখায় সীমাবদ্ধতা থাকায় অনেকেই শেষ মুহূর্তকে বেছে নিচ্ছেন। তবে সেক্ষেত্রে অতীতে দেখা গেছে কোনো বছর অনেক গরু অবিকৃত থেকে গেছে, আবার কোনো বছর শেষ মুহূর্তে গরু সংকট দেখা গেছে চাঁদ রাতে। মধ্যবিত্তদের পছন্দ 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে দেশীয় গরু, কিন্তু সেই গরু মিলানো অনেকটাই কঠিন। এখানে বেশিরভাগ গরুর দামই 3 থেকে 12 লাখ টাকার মধ্যে। গ্রামের লোকজন যেরকম 5 থেকে 7 জন মিলে অংশীজনে কোরবানি দেন, শহরে এরকম চিত্র খুব একটা দেখা যায় না। এই কারণে এখানে যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আছেন তারা চাচ্ছেন সাধ্যের মধ্যে একটি গরু কিভাবে মেলানো যায়। মিজান শাহজাহান, ATN বাংলা, গাবতলী পশুরহাট। দর্শক, রাজধানীর বিভিন্ন হাট ঘুরে খবর সংগ্রহ করছেন সহকর্মী মাহবুব কবির চপল, যুক্ত হচ্ছে তার সাথে। চপল, বেচা বিক্রি কেমন চলছে এবং কুরবানির পশুর দাম কেমন দেখছেন? শারমিন, বিকেল থেকে কোরবানির হাটের চিত্র অনেকটা পাল্টে গেছে। বিকেল থেকে আমরা দেখেছি যে বেচা বিক্রি বেশ ভালো হয়েছে, আগের চেয়েও বেচা বিক্রি ভালো হচ্ছে। এখন নিশ্চয় দেখতে পাচ্ছেন যে প্রচুর ক্রেতা আছে। এই মুহূর্তে আমি শাহজাহানপুর কুরবানির হাটে আছি। এখানে গরু যারা নিয়ে এসেছিলেন 4, 5টা বা 6টা বা 10টা, তাদের অনেকেরই অনেক গরু বিক্রি হয়ে গেছে এবং সেই জন্য অনেক জায়গায় আমরা ফাঁকা ফাঁকা এখন দেখছি। আমরা যেটি দেখেছি যে বিকেল থেকে মাঝারি মানের যে গরুগুলোর দাম 1 থেকে 1.5 লাখের মধ্যে, সেই গরুগুলো বেশি বিক্রি হচ্ছে এবং বাজেটের মধ্যে যারা এসেছেন তারা এই মাপের গরুগুলো বেশি কিনছেন। এর চেয়ে বেশি দামের যে গরুগুলো আছে সেগুলোর ক্রেতা কিছুটা কম। যারা প্রতি বছর ঢাকায় গরু নিয়ে আসেন তারা যেটি বলছেন যে মানুষের
হাতে যে টাকার ব্যাপারটি তার উপর বিক্রি আসলে নির্ভর করে। আমরা একটু কথা বলতে চাই, বা একটু সামনে আসবেন একজন। আপনারা যে গরুগুলো এনেছেন আজকে বেচা কিনে কেমন হচ্ছে একটু খুব কম। আজকে বেচা কিনে নাই কি বলা যায়। ওই দাম কেমন দেখছেন? কি যা দিয়ে কিনে আনছি ওর সাথে 10,000, 15,000, 20,000 করে কম পাইতেছে। এত কম বলছে কেন আসলে? যে কম বলছে মানে গরু বেশি নামছে আর বৃষ্টি আছে। সবচেয়ে বড় যেটি সমস্যা হয়েছে যে বৃষ্টির কারণে হাটের অবস্থা আসলে আগের অবস্থায় নেই। গরু যারা নিয়ে এসেছেন তাদের যেমন কষ্ট হচ্ছে, যারা ক্রেতা এসেছেন তাদের কষ্ট হচ্ছে। যারা গরু এনেছেন তারা বলছেন যে দাম তারা যেটি চাচ্ছেন সেই প্রত্যাশা মতো হয়তো অনেকের হচ্ছে না, কারণ গরু আনতে যেমন খরচ বেড়েছে তেমনি গরুর খাবারের যে খরচ সেটাও বেড়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় যে কোরবানির হাটের যে চিত্রটা, আমরা যদি আগের বছরে বলি, গত বছরে কিন্তু 33 লাখ গরু উদ্বৃত্ত থেকেছে, তার আগের বছর প্রায় 24 লাখ গরু উদ্বৃত্ত থেকেছে, অর্থাৎ 1,24 লাখ গরু যে বাংলাদেশে আছে সেটির মধ্যে 90 লাখ কুরবানি হয়েছিল। এবারে আসলে ঠিক কতটুকু হবে সেটা বলা মুশকিল। এবারে যে আগের মতো বিক্রি হবে কিনা নিশ্চিত নয়, তবে যে গরুগুলো এসেছে ব্যাপারীরা চাচ্ছেন বিক্রি করে যেতে, না হলে ফেরত নিয়ে গেলে তাদের কিন্তু লসের সংখ্যাটা আরও বেশি হবে। শারমিন, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। চপল, আপনাকে ধন্যবাদ। ঈদ উল আজহায় কুরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 16,000 কর্মী মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণের কাজ করবে এবং 750 বর্জ্যবাহী ট্রাক শহরের কুরবানির বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে ডাম্পিংয়ের কাজে নিয়োজিত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার আসন্ন কুরবানির ঈদে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বলেন, কুরবানির বর্জ্য 12 ঘণ্টা আগেই অপসারণ করার লক্ষ্যে কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় মীর শাহে আলম বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত হলে কিছুক্ষণ সময় লাগবে, তবে জলাবদ্ধতা এড়াতে ও জনভোগান্তি কমাতে তৎপর রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন। 150 বা 200 মিলিমিটার বৃষ্টি মহান আল্লাহর তরফ থেকে যদি হঠাৎ হয় তাহলে আপনাদেরকে 1-2 ঘন্টা একটু ধৈর্য ধরতে হবে। এটা আমরা জলাবদ্ধতা বলবো না, এটা বলবো জলজট। অতিরিক্ত বৃষ্টি হলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা থাকবে, একটু ধৈর্য ধরতে হবে। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সরকার ঘোষিত যে বর্জ্য ব্যবস্থাপনা 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করার যে একটা ঘোষণা দিয়েছে, সেই নীতিকে সামনে রেখেই আমরা তার আগেই ইনশাআল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আমরা ক্লিন করে ফেলবো ইনশাআল্লাহ। পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো হুমকি নেই জানিয়েছেন র্যাবের মহাপরিচালক আহসান হাবিব। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে ঈদের নামাজের নিরাপত্তা ও দেশব্যাপী নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন সংস্থাটির ডিজি আহসান হাবিব। নিয়মিত টহল, জাল টাকা প্রতিরোধ, চুরি ছিনতাই রোধে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি। ঈদকে কেন্দ্র করে রাজধানী সহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পায়। এই পরিস্থিতি মোকাবেলায় রাত্রিকালীন নিরাপত্তা চৌকি সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সকল মেট্রোপলিটন শহর, জেলা শহর এবং উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত্রিকালীন টহল ব্যবস্থার জোরদার করা হয়েছে। এবার ঈদ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি নেই বলেও জানান র্যাব মহাপরিচালক। আমরা এখন পর্যন্ত এমন কোনো থ্রেট অনুভব করিনি, বাট আমরা থ্রেট অনুভব না করলেও আমাদের নিজস্ব যে কার্যক্রম থাকে, বিশেষ ব্যবস্থা, সেটা আমাদের আছে। নিরাপত্তা ইস্যুতে র্যাবের হটলাইন বা 999-এ ফোন করার আহ্বান জানান র্যাব মহাপরিচালক আহসান হাবিব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, জঙ্গল সলিমপুর সহ বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাবের ওপর হামলার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তার সহ কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ অপরাধীদের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্সে। জিএম তসলিমের রিপোর্ট।
রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দফতরের সেন্ট্রাল মনিটরিং রুম, যেখানে বসেই সারা দেশের মহাসড়ক ও কুরবানির পশুর হাট মনিটরিং করছেন পুলিশ সদস্যরা। যেখানে সিসি ক্যামেরা নেই সেখানে ব্যবহার হচ্ছে বডি ওয়ার্ন ক্যামেরা। পুলিশ সদর দফতরের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে সড়ক ও মহাসড়কে রাত দিন কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদের লম্বা ছুটিতে পশুরহাট, বাসাবাড়ি, অফিস আদালতের নিরাপত্তায় চলছে মনিটরিং কার্যক্রম। মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। তার সাথে পশুর হাটগুলো সমস্ত জায়গায় হাইওয়েতে নজরদারি আছে। তার বাইরে যেখানে নেই সেখানে আমরা বডি ওন ক্যামেরা দিয়ে আমাদের জনবল পুলিশ ডিপার্টমেন্ট থেকে দেয়া হয়েছে। বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র তৈরি করেছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধীদের কোনো ছাড় নয় বলে এই সময় হুঁশিয়ারি দেন তিনি। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। আমরা আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সমাজের সর্বস্তরের মানুষ আশা করি আমাদের সেই উদ্যোগকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি এগুলোর কোনো স্থান দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। সীমান্তে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুই একটা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। তারপরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা সমাধান হয়। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু নিশ্চিত হামে এবং বাকি 9 জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 10 শিশুর মধ্যে 5 জন ঢাকা বিভাগের। এছাড়া ময়মনসিংহ বিভাগে 2 জন এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে 1 জন করে শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে 1083 জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 945 শিশু। বন্ধ কলকারখানা চালু, ব্যবসার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি সহ জনবান্ধব বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় এটিএন বাংলার পরিচালক, বার্তা ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী সরকারের অনিয়ম দুর্নীতির কারণে দেশের অর্থনীতির ভিত ভেঙে পড়েছিল। জেমস হামিমের রিপোর্ট। শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে বিষয় ছিল কেমন বাজেট চাই। এ বিষয়ে আলোচনা করেন ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদনের কার্যালয়ের সাবেক পরিচালক, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সেলিম জাহান। সবকিছু মিলে আপনার বিবেচনায় কেমন বাজেট হওয়া উচিত? তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে আর্থিক শৃঙ্খলাপূর্ণ প্রতিষ্ঠান ও মূল্যস্ফীতি কমানো সহ এবারের বাজেটে সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন। আমি এমন একটা বাজেট চাই না যেখানে বাজেটের ভারসাম্য নিশ্চিত করতে গিয়ে মানুষের জীবনের ভারসাম্যকে অনিশ্চিত করে ফেলা হয়। অর্থনীতি চাঙ্গা করতে বাংলাদেশ ব্যাংকের 60,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণাকে ইতিবাচক বলে জানান সেলিম জাহান। আমি এটাকে শুভ একটা উদ্যোগ বলে মনে করি, সাহসী উদ্যোগ মনে করি এবং সাহসী উদ্যোগ বলেও মনে করি। বিএনপি সরকার একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে, যা থেকে উত্তরণের ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন অনুষ্ঠানের সঞ্চালক ও এটিএন বাংলার পরিচালক, বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকে এবং সকল শ্রেণী পেশার মানুষের জন্য যাতে একটা স্বস্তির বাজেট হয়, সেটি আমরা বারবার বলবার চেষ্টা করছি। এবং এই চেষ্টার মধ্যে দিয়ে যেটি সম্ভাবনার বাজেট হিসাবে আজকে যদি অধ্যাপক ডক্টর সেলিম জাহান বললে, আমরাও কিন্তু এই বাজেটকে সম্ভাবনার বাজেট হিসাবে দেখতে চাই। বিগত শাসন আমলের যে আর্থিক খাতে যে রক্তক্ষরণ, সে রক্তক্ষরণ বন্ধ করে আমরা আশা করি সুশাসনের পথে এগিয়ে যাব। জ্বালানি খাতে মূল্য সংযোজন ও পরিবর্তন আনা জরুরি বলেও জানান আলোচকরা। জ্বালানির মূল্য বৃদ্ধি, বিশ্ববাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, আমদানি খরচ বেড়ে যাওয়া, সবকিছু মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে একটি মূল্যস্ফীতির একটা ভীষণ রকম চাপ কিন্তু জনগণের মধ্যে রয়েছে। জ্বালানির যে মূল্য, সেই মূল্যের একটা যৌক্তিকীকরণ করতে হবে। সেই সাথে সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে, জনশক্তি ও পোশাক খাতে বাজার সম্প্রসারণ সরকারের ইতিবাচক মনোভাব প্রয়োজন বলেও মত দেন
আলোচকরা। অর্থনীতির গতিময়তা আনার জন্য। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। এটি কি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে? এবারে অর্থ সংবাদ। কোকা-কোলা বাংলাদেশ নিয়ে এলো কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন। নজরুল সঙ্গীত রুমঝুমের মাধ্যমে এই সিজনের যাত্রা শুরু হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে এক বিশেষ সাংস্কৃতিক স্মারক হিসেবে চতুর্থ সিজনটি শুরু হলো। কণ্ঠ দিয়েছেন মাহদিম সাকিব ও নুসরাত জাহান এবং সহযোগিতা করেছেন তুর্কি শিল্পী আলিফ হান্দে সেফকেল ও মোস্তফা ইপেক। এই গানে কোক স্টুডিও বাংলার মঞ্চে মাহদিমের অভিষেক এবং নুসরাতের নতুন কণ্ঠ হিসেবে যাত্রা শুরু হলো। স্টুডিও বাংলার চতুর্থ সিজনে 8টি গান থাকবে, যার প্রতিটি ভিন্ন ভিন্ন আবেগ ও সঙ্গীত ধারার উপর ভিত্তি করে তৈরি। সঙ্গীত প্রযোজনা করেছেন শুভেন্দু। এবারে আন্তর্জাতিক সংবাদ। কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ইবোলা প্রাদুর্ভাবের মধ্যেই দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে অত্যন্ত বিরল ও বিপজ্জনক বান্তিবুগীয় প্রজাতির এই ভাইরাসের প্রাদুর্ভাবে ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা 900 এবং মৃত্যু 220 ছাড়িয়েছে। ক্ষুধা ও সুরক্ষা সামগ্রীর অভাবে সেখানে সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে অবরুদ্ধ এলাকার মানুষ খাবার না পেয়ে বাইরে বের হয়, সংক্রমণ আরও ছড়াচ্ছে। প্রাথমিক অবস্থায় রোগটি শনাক্ত করতে দেরি হওয়ার কারণেও এটি দ্রুত ছড়িয়ে পড়ছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করলেও খাদ্য সংকটের কারণে বিক্ষুব্ধ জনতা 2টি চিকিৎসা কেন্দ্র পুড়িয়ে দিয়েছে। সেই সাথে চিকিৎসা খরচে ঘাটতি, টেস্টিং কিট এবং PPEর তীব্র সংকটে মাঠ পর্যায়ে ব্যাহত হচ্ছে ইবোলা প্রতিরোধ কার্যক্রম। এবারে খেলার খবর। বিশ্বকাপের জন্য আলজেরিয়া এখনও তাদের 26 সদস্যের দল ঘোষণা করেনি। তবে ভলোদিমির পেতকোভিচের দলে ঠিকই জায়গা করে নিয়েছেন ফ্রান্সের বিশ্বজয়ী তারকা জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। ফ্রান্স দলে না খেলে আলজেরিয়ার হয়ে কেন খেলছেন জিজুর ছেলে, সেই কথাই জানাচ্ছেন পরাগ আরমান। বাবা বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি, ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়ক জিনেদিন জিদান। আর তার ছেলেই কিনা এবারের বিশ্বকাপে আলজেরিয়ার গোলবার আগলাবেন। জিনেদিন জিদানের মেজ ছেলে লুকা জিদানের অপার সম্ভাবনা রয়েছে আলজেরিয়ার হয়ে 2026 বিশ্বকাপ খেলার। তবে লুকা জিদানের জন্ম ফ্রান্সে, সেদেশের যুব দলে বেশ কয়েক বছর খেলেছেনও, কিন্তু বড় দলে খেলার জন্য তিনি দাদার দেশ আলজেরিয়াকেই বেছে নেন। 2015 সালে ফিফা তাকে আলজেরিয়ার হয়ে খেলার অনুমতি দেয়। এরপর তিনি আলজেরিয়ার মূল গোলরক্ষক হয়ে ওঠেন। চলতি বছরের এপ্রিল মাসে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলার সময় বড় চোট পান তিনি। ইনজুরি থেকে সেরে ওঠা লুকা আলজেরিয়ার অনুশীলন ক্যাম্পে যোগ দেন। তবে মাঠে নামলে চোটের সুরক্ষায় হয়তো তাকে বিশেষ মাস্ক পরে খেলতে হবে। আগামী 16 জুন আলজেরিয়া বিশ্বকাপের যে গ্রুপে তাদের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আরাফার ময়দানে সমবেত প্রায় 20 লাখ হাজি বিচার দিনের জন্য প্রস্তুতি নিতে গোটা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান মসজিদে নববীর প্রধান খতিব আল হুজাইফি। ঈদ যাত্রায় বাস, রেল, লঞ্চে ঘরমুখ মানুষের ভিড়। ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। বৈরী আবহাওয়ায় ফেরি চলাচল ব্যাহত। রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও ক্রেতার সংখ্যা কম। কোরবানির বর্জ্য 12 ঘণ্টার আগে অপসারণের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের। ঈদ উল আজহা ঘিরে দেশব্যাপী ব্যাপক চাঁদাবাজি হচ্ছে, অভিযোগ এনসিপির। প্রধানমন্ত্রীকে ট্রাক চালিয়ে মহাসড়কগুলো ঘুরে দেখার আহ্বান। ঈদকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো হুমকি নেই জানালেন র্যাব মহাপরিচালক। সমন্বিতভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, নির্বিঘ্নে উৎসব উদযাপন করবে দেশবাসী।
এবং জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক সন্ত্রাস, চাঁদাবাদী সহ অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।